বাংলার ইতিহাসের ধুলোমাখা পথে যদি কেউ হাঁটতে চায় তবে তাকে যেতেই হবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। আর সেখানে গিয়েই চোখে পড়ে এক বিস্ময়কর স্থাপত্য নগরী পানাম, যেখানে আসতে পারাটা পৃথিবীর বড় বড় বণিকদের স্বপ্ন ছিল। এটি সেই নগরী 400 বছর পূর্বে পৃথিবীতে রপ্তানিকারক দেশ হিসেবে যার স্থান ছিল 4। এটি সেই আজব শহর যার ধ্বংস মানে পৃথিবীর বড় বড় বন্দরের ধসে যাওয়া। পানাম নগরী এটি কোনো কল্পকাহিনী শহর নয়, এটি ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক বাস্তব অধ্যায়। পারস্যের কবি হাফিজের সেই ভালোবাসার নগরী পানাম নিয়ে আজকের গল্প। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও একটি প্রাচীন স্থান। প্রাচীন এই জায়গায় 3টি শহর ছিল, বড়নগর, খাসনগর এবং পানাম নগর। তার মধ্যে এই পানাম নগর ছিল সবচেয়ে আশ্চর্যজনক সুন্দর। এই নগরীর প্রতিটি দেয়াল যেন গল্প বলে। প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মুঘল আমলের পর ধীরে ধীরে গড়ে ওঠা এই প্রাচীন নগরী একসময় ছিল বাংলার বাণিজ্য কেন্দ্র। এই দালানগুলোতে ছিল ব্যবসায়ীদের আবাসস্থল, যারা মসলিন, রেশম ও নানান পণ্য নিয়ে বাণিজ্য করতেন পৃথিবীর নানা প্রান্তে। বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সরাসরি সম্পর্কিত এই সোনারগাঁও। 1500 শতকে সোনারগাঁও ছিল ঐতিহাসিক বাংলা অঞ্চলের প্রাচীন রাজধানী, আর পানাম ছিল তার হৃদয়। এখানেই একটি নদীবন্দর ছিল। সুদক্ষ কারিগরদের বিশাল সম্মিলনে এই অঞ্চল ছিল মসলিন বাণিজ্যের প্রাণকেন্দ্র। প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতেই এম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। এটি ছিল বঙ্গ সমতট সেন এবং দেব রাজবংশের অন্যতম শক্ত ঘাঁটি। দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার, বাংলা সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল। সোনারগাঁও একসময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী বসবাস শুরু করে এই এলাকায়। সুলতানরা মসজিদ এবং সমাধি নির্মাণ করেন। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সেই আমন্ত্রণে সাড়া দিতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। সেই গজলের সূত্র ধরে অনেক পার্সিক পর্যটক এসেছিলেন এই সোনারগাঁতে, হয়েছিলেন মুগ্ধ। 1500 শতকে বাংলার 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা এবং মেঘনার ঘাটে আসতো পালতোলা নৌকা, কারণ এই শহর ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিকারক স্থান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগর। বন্দর অবনতির ফলে যখন দিনে দিনে সোনারগাঁয়ের পতন ঘটছে, তখনই গড়ে উঠছে এই পানাম নগর। তাই ইতিহাস বলে সোনারগাঁয়ের পতন মানে পানামের বেড়ে ওঠা। আমরা অনেক সময় সোনারগাঁয়ের ইতিহাসের সাথে পানাম নগরকে গুলিয়ে ফেলি, কিন্তু এই বিষয় দুটি ইতিহাসের দুটি অধ্যায়। অত্র অঞ্চলের অহংকার ছিল মসলিন, সারা বিশ্বে সুবিখ্যাত। এই পোশাক বাণিজ্যের স্থান ধ্বংস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে নীল বাণিজ্য, কারণ পুরো ইউরোপ জুড়ে নীলের চাহিদা ছিল ব্যাপক। মসলিন ধীরে ধীরে হারিয়ে যায় কালের গর্ভে। কৃষকদের বাধ্য করা হয় অলাভজনক নীল চাষে। মসলিনের স্থলে ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। এই পানাম নগরের স্থাপত্য শৈলী দেখার মতো। এখানে চোখে পড়ে মুঘল, গ্রিক, গান্ধারা এবং দেশীয় স্থাপত্য রীতির পূর্বের কয়েকশো বছরের স্থাপত্য জ্ঞানের সম্মিলন ঘটেছে এই পানাম নগরে। একটি বাড়ি থেকে অন্য বাড়ির সম্মানজনক দূরত্ব রয়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে কূপ, 5টি বড় বড় পুকুর, অঙ্কিরাজ খাল এবং একটি পরিখা রয়েছে। অঙ্কিরাজ খালটি ক্রমশ ঢালু হয়ে মিশেছে নদীতে। পরিখাটি খনন করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে, এই শহরকে রক্ষা করার জন্য। পানাম নগরীর পরিকল্পনা একেবারেই নিখুঁত। নগরীর ভেতরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজানজিখানা, দরবার কক্ষ, গুপ্তপদ, বিচারালয় ছিল। এছাড়াও ছিল টাকশাল, যেখানে টাকা বা মুদ্রা ছাপানো হতো। এই পানাম নগরী যেমন সৌন্দর্যের উৎকর্ষতায় ভরপুর ছিল, ঠিক তেমনি ছিল
নির্মমতার সাক্ষী। এই নগরীর অনতি দূরে আছে নীলকুঠি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম সাক্ষী হয়ে আছে পানামের নীলকুঠি। সেই নীলকুঠির পাশে গেলে এখনো আপনার শরীর শিউরে উঠবে, নির্মমতার আঁচ গায়ে এসে লাগবে। এই প্রাচীন শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে অনেক, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর অর্থাৎ 1800 সালের আশেপাশে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, যেটি এখন বিলুপ্ত, দুলালপুর পুল এবং পানাম নগর সেতুর অবস্থান ও 3 দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। পূর্বেই জেনেছেন বাংলার স্বাধীন জমিদার ঈশাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানেই বিকশিত হয়েছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি উল্লেখযোগ্য। পানাম নগরীতে একটি মাত্র রাস্তা আছে, যার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে আছে 21টি বাড়ি। অধিকাংশ বাড়ি আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ছিল। ইট ও চুন সুরকির সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রেকেট, ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ। বাড়িগুলোতে নকশা এবং কাস্ট আয়রনের কাজ ছিল নিখুঁত। প্রায় প্রত্যেকটা বাড়ির ঘেরাটোপের মধ্যে উন্মুক্ত উঠান ছিল। অন্দরবাটি ও বহির্বাটি 2 ভাগে বিভক্ত। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। সেই উৎকর্ষতা থেমে যায় তখনই যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী করা হয় 1610 খ্রিস্টাব্দে। 1757 সালে পলাশী যুদ্ধের পর এই শহরের আরও অবনতি ঘটতে থাকে, বিশেষ করে মসলিন বন্ধ হয়ে যাওয়ার পর। ব্রিটিশরা পুরোপুরি বাংলা নিয়ন্ত্রণে নেওয়ার পর এখানকার সম্ভ্রান্ত মুসলমানরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সাথে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন করে, কেবল তাদেরই যারা ব্রিটিশদের সহযোগিতা করেছিল। ফলে এই নগরে সৃষ্টি হয় হিন্দু ব্যবসায়ীদের একটি শক্তিশালী অবস্থান। অতীতে এখানে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এইভাবেই ধ্বংসের ধারে পৌঁছে যায় ঐতিহাসিক পানাম নগরী। আজ যেখানে নিস্তব্ধতা, সেখানে একদিন ছিল জীবনের গতি, মানুষের কোলাহল। কালের আবর্তে ধীরে ধীরে থেমে গেছে সেই শব্দ। এখন শুধুই স্মৃতি, কিন্তু স্মৃতিও এক ধরনের বেঁচে থাকা। বর্তমানে পানাম নগরের রাস্তার 2 ধারে পুরনো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাবার পর এই শহরের প্রতিপত্তি হ্রাস পায়, ক্রমেই পরিণত হয় এক ভুতুড়ে এলাকায়। ব্যস্ত কোলাহলের জায়গায় দখল করে ভয়ঙ্কর নীরবতা। সরকারের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ রয়েছে, কিন্তু সময়ের কাছে কি সবকিছু টিকে থাকতে পারে? পানামের ভবনগুলো ধ্বংসের পথে, কিন্তু এর সৌন্দর্য, এর আত্মা এখনো অমলিন। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে গুমোট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভেতরে ঢুকে গেছে গাছের শেকড়। চৌকাঠ, রেলিং খুলে পড়েছে। ইতিহাস বিখ্যাত সেই সোনারগাঁও, সেই পানাম এখন কেবল নামেই রয়েছে। সময়ের আবর্তে হারিয়ে গেছে তার অতীত জৌলুস। বিশ্বের 100টি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে এই পানাম একটি। পানাম কেবল একটি প্রাচীন শহর নয়, এটি এক অনুভূতির নাম, ইতিহাসের গর্ভে হারিয়ে যেতে বসা একটি অধ্যায়ের নাম। যদি কান পাতেন, আপনি এখনো শুনতে পাবেন সেই প্রাচীন কণ্ঠস্বর। এসো, আমার পথ ধরে হাঁটো, আমি ইতিহাস, আমি পানাম।